আজ আমরা একটা মানে বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। সূত্রটা যেভাবে শুরু হচ্ছে সেটা নিজেই তো একটা গল্পের মতো। মানে বর্ষার সন্ধ্যা, পুরনো শহর, স্টেশনের কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই মালক্ষী টি স্টল। ঠিক, টিপটিপ বৃষ্টি পড়ছে, দোকানে আড্ডা চলছে, চা, বিড়ির ধোঁয়া, একটা জমাটি ব্যাপার আর কি। আর সেখানেই আলোচনার বিষয় ছিল ভূত। কেউ বিশ্বাস করে, কেউ ঠাট্টা করছে। হ্যাঁ, ওই যে রাধুর শ্মশান থেকে দৌড়ে পালানোর গল্পটা। হ্যাঁ, তো এই রকম একটা আবহের মধ্যে বিশুদার প্রবেশ। যিনি একটু গম্ভীর টাইপের, তাই না? বর্ণনায় যেমন আছে সাদা নীল ধুতি পাঞ্জাবি, চামড়ার ব্যাগ। মোটা ফ্রেমের চশমা। উনি এসে বললেন যে যা দেখা যায় না তার যে অস্তিত্ব নেই, এমনটা সব সময় ঠিক না। কিছু জিনিস আছে যা যুক্তি দিয়ে হয়তো বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর তখনই উনি নিজের একটা অভিজ্ঞতার কথা বললেন। আর ঠিক তখনই নিশ্চয় আড্ডার মোড় ঘুরে গেল, সবাই চুপ। একদম, সবার মনোযোগ তখন বিশুধার দিকে। বাইরে বৃষ্টিটাও হয়তো বেড়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা যেন একদম তৈরি হয়ে গেল। ওই ডিটেলটাও বেশ মজার। নারায়ণ বসু ভূতের কথায় কান্না দিয়ে আলুর চপের অর্ডার দিচ্ছেন। হ্যাঁ, এটা একদিকে যেমন বাস্তব, তেমনি পরের ভয়ের ঘটনাগুলোর সাথে একটা কন্ট্রাস্টও তৈরি করে। তো এরপর বিশুদা গল্প শুরু করলেন। সময়টা ছিল চৈত্র মাস, গরমকাল। অফিসের কি একটা জরুরি চিঠি নিয়ে যেতে হয়েছিল। গন্তব্যটা তারাপীঠের কাছে, কিন্তু তখন জায়গাটা আজকের মতো অত পরিচিত বা জনপ্রিয় ছিল না। একটা আধা গ্রাম আধা শহর মতো এলাকা। যাত্রাটাও বেশ কঠিন ছিল মনে হচ্ছে। হ্যাঁ, প্রথমে ট্রেনে রানীগঞ্জ, সেখান থেকে বাস ধরে বীরভূম, তারপর আবার শেয়ারে রিকশা, আর শেষে পায়ে হাঁটাও ছিল। ঠিক। আর পরিবেশটার বর্ণনাও দেখুন। প্রচণ্ড রোদ, মাঠঘাট পুকুর পেরিয়ে যেতে হচ্ছে, রাস্তা প্রায় জনমানবহীন। এই একা একা যাওয়া, রুক্ষ প্রকৃতি, এখান থেকে কি মনের উপর চাপটা শুরু? ওই গা ছমছমে ভাবটা মনে তো হয় ওই একাকিত্বটা একটা ভূমিকা নেয়। আর থাকার জন্য তো হোটেলও পাননি। হ্যাঁ, গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা খালি দোতলা বাড়ি ভাড়া পেলেন। এটাও তো বেশ হরর গল্পের একটা কমন সেটআপ, খালি দোতলা বাড়ি। বাড়িটার বর্ণনাও বেশ ডিটেলড। নীলচে ছোপ ধরা দেয়াল, হ্যাঁ বারান্দায় লতানো গাছ, পেছনে আবার একটা বটগাছ, তাতে সিঁদুরের দাগ। ঠিক, মনে হয় যেন সময় থমকে আছে ওখানে। বাড়ির মালিক সুশীল মজুমদার, তার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। একা থাকেন, ধুতি গেঞ্জি পরা ভদ্রলোক। স্ত্রী মারা গেছেন, ছেলে থাকে আমেরিকায়, কিন্তু মানুষটা বেশ সজ্জন মনে হয়। হ্যাঁ, আর শত, কারণ উনি নিজেই বিশুদাকে দোতলার ঘর দেখানোর সময় সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন যে পাশের ঘর থেকে মাঝে মাঝে শব্দ আসে। আপনি ভয়ের মানুষ তো নন, এই প্রশ্নটাও করেছিলেন। এটা একদিকে যেমন মালিকের সততা দেখায়, তেমনই কিন্তু ভয়ের ইঙ্গিতটাও স্পষ্ট করে দেয়, তাই না? অবশ্যই, সাসপেন্সটা তৈরি হতে শুরু করে। বিশুদা অবশ্য তখন অভয় দিয়েছিলেন, বলেছিলেন দরকার হলে ডাকবেন। ঘরটার ভেতরের বর্ণনাগুলো খুব জীবন্ত। মোটা কাঠের জানলা, পুরনো টেবিল, ভাঙা কেরোসিন ল্যাম্প, একটা ছেঁড়া দুর্গার ছবি, খাটে ধুলো, একটা তালাবন্ধ কাঠের আলমারি, আর মাটির কলস। প্রত্যেকটা জিনিস যেন ঘরটার বয়স আর পরিত্যক্ত অবস্থাটা বলছে। আর ব্যবস্থা বলতে রান্না নিজেকেই করতে হবে, বাজার কাছেই, স্নানের জন্য পুকুর। উনি জানলা দিয়ে পুকুরটা দেখিয়েছিলেন, আর জানলা খুলতেই নাকি একটা ঠান্ডা হাওয়া এসেছিল। হ্যাঁ, বিশুদার মনে হয়েছিল অচেনা কারোর নিঃশ্বাস। ও, যদিও ওটা হয়তো এমনিই ঠান্ডা বাতাস ছিল। বাইরে পুকুর, ঝোপঝাড়, মাঠ, দূরে কিছু কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। কিন্তু বিশুদার মনে একটা খচখচানি ছিলই। প্রথম দুদিন নাকি শান্তিতেই কেটেছিল। কাজ সেরে বিকেলে ফিরতেন, জানলায় বসে পুকুর দেখতেন। কিন্তু ওই যে বললেন, একটা অদৃশ্য ফাঁক বা অস্বস্তি, সেটা কাটেনি। নতুন জায়গা বলে হয়তো মনকে বোঝানোর চেষ্টা করছিলেন। মনটা কি আগে থেকেই একটু তৈরি হচ্ছিল, কে জানে। এরপর এলো সেই তৃতীয় রাতটা। হ্যাঁ, মাঝরাতে ঘুম ভেঙে গেল, কোনো স্বপ্ন দেখে নয়। একটা অদ্ভুত শব্দে, খচর খচর শব্দ। উফ, শব্দটা ভাবলেই কেমন লাগে। আর সেটা আসছিল কোথা থেকে? ঠিক সেই পাশের ঘরটা থেকে, যেটার কথা সুশীলবাবু বলেছিলেন। মনে হচ্ছিল যেন কেউ নখ দিয়ে কাঠে আঁচড়াচ্ছে, নিচ থেকে ওপরে, আবার ওপর থেকে নিচে। কি ভয়ঙ্কর! আর এরপরেই ভয়ের এলিমেন্টগুলো পরপর আসতে শুরু করে। বিশুদা দেখলেন হ্যারিকেনটা নিজে নিজেই নিভে গেছে। অথচ ঘরে তেমন বাতাস ছিল না। ঠিক,
অন্ধকারে ওই বন্ধ আলমারিটাকে মনে হচ্ছিল যেন একটা ছায়ামূর্তি, কেউ যেন ভেতরে বসে তাকিয়ে আছে। বাইরে তখন শেয়ালের ডাকও শোনা যাচ্ছিল। হ্যারিকেনটা আবার জ্বালাতে গিয়ে দেখলেন হাত কাঁপছে, আর আলোটাও কেমন যেন ঘোলাটে, কুয়াশার মতো। ভয়টা ক্রমশ বাড়ছে। খাঁচর খাঁচর আওয়াজটা আরও স্পষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আরও কাছে আসছে। আর উনি মেঝেতে যেন ভেজা মাটির পায়ের ছাপ দেখতে পেলেন, নিজের নাকি অন্য কারো। অথচ দরজা তো ভেতর থেকে বন্ধ। হ্যাঁ, তারপর দেওয়ালে ঠক ঠক শব্দ, মানে কেউ যেন টোকা দিচ্ছে আস্তে আস্তে, ছন্দে ছন্দে, সংকেতের মতো। হ্যাঁ, তাই মনে হচ্ছিল। বিশুদার তখন বুকের ভেতর হাতুড়ি পিটছে। এরপর জানলার বাইরে তাকিয়ে একটা লম্বা, মাথাটা যেন ভাঙা, সেরকম একটা ছায়ামূর্তি দেখলেন। মনে হচ্ছিল ওটা হাসছে। বাবা! আর প্রায় সঙ্গে সঙ্গে দরজার হাতলটা বাইরে থেকে কেউ নাড়ালো, মানে খটখট করে উঠল। এটাই তো ক্লাইম্যাক্স, ভয়ের চূড়ান্ত পর্যায়। হ্যাঁ, ঠিক সেই সময় দরজায় আবার টোকা, তবে এবার আলতো করে। কে? নরম গলা, সুশীলবাবু। উনি এত রাতে কেন? উনি বললেন তার নিজের ঘরের বাতিটাও নাকি নিভে গেছে, তাই আগুন নিতে এসেছেন, কিন্তু তার কাছেও দেশলাই বা কেরোসিন নেই, মানে সাহায্য করার অবস্থায় উনিও নেই। হ্যাঁ, বললেন রাতটা অন্ধকারেই কাটাতে হবে, এই বলে চলে গেলেন। এটা কেমন যেন অদ্ভুত ব্যাপার, তাই না? টেনশনটা কি কমলো না আরও বাড়ল? মনে হয় আরও বাড়ল, কারণ বিশুদা বুঝলেন সাহায্য পাওয়ার কেউ নেই। উনি ভয়ে কিছু বলতেও পারলেন না সুশীলবাবুকে। বাকি রাতটা তাহলে আলো ছাড়াই কাটালেন। ঘুম নিশ্চয়ই আসেনি? না, আলো ছাড়া, ঘুম ছাড়া। আর মাঝরাতের দিকে জানলার পাল্লায় যেন কার আলতো আঙ্গুলের স্পর্শ পেলেন। দোতলা থেকে? এটা তো সম্ভব না। সেটাই তো, ভয়টা থেকেই গেল। আচ্ছা, পরদিন সকালে কি হলো? পরদিন রবিবার ছিল। সকালে উঠে বারান্দায় সুশীলবাবুর সঙ্গে দেখা। চা মুড়ি খাচ্ছিলেন দুজনে। সকালটা বেশ সুন্দর ছিল। তখন কি বিশুদা রাতের ঘটনার কথা বললেন? হ্যাঁ, বললেন যে ঘুম হয়নি, সারা রাত শব্দ শুনেছেন। সুশীলবাবু প্রথমে কি বললেন? হয়তো স্বাভাবিক কোনো ব্যাখ্যা? হ্যাঁ, বললেন হয়তো গাছের পাতা পড়ার শব্দ, বা ডাল ভেঙেছে, কিংবা শেয়াল ডেকেছে। কিন্তু বিশুদা যখন জোর দিয়ে বললেন যে শব্দটা পাশের ঘর থেকেই আসছিল, তখন সুশীলবাবু গম্ভীর হয়ে গেলেন এবং ওই বাড়ির পেছনের গল্পটা বলতে শুরু করলেন। আচ্ছা, এবার সেই বৃদ্ধার কাহিনীটা আসছে। হ্যাঁ, বললেন বছর 5 আগের ঘটনা। উনি তারাপীঠ স্টেশনে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পান। সাদা শাড়ি পরা, খুব করুণ চোখ। দেখেন মায়ের মতো মনে হয়েছিল তার। ভদ্রমহিলা নাকি কলকাতার বেশ ভালো ঘরের ছিলেন, কিন্তু ভাগ্যদোষে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। সুশীলবাবুর মায়া হয়। উনি আশ্রয় দেন বাড়িতে। শুরুতে সব ঠিকই ছিল, বৃদ্ধা কাজকর্ম করতেন, রান্না, গাছে জল দেওয়া। কিন্তু মাসখানেক পর থেকেই পরিবর্তনটা শুরু হয়। উনি চুপচাপ হয়ে যান, দেওয়ালে তাকিয়ে থাকেন, রাতে ঘুমন না, নিজের মনে বিড়বিড় করেন। ডাক্তার দেখানো, ওষুধপত্র, কিছুতেই কিছু লাভ হয়নি। এটা যেন একটা মানসিক সমস্যার দিকেই ইঙ্গিত করছে। আর এর সাথেই আসে ওই রহস্যময় কাঠের বাক্সটার কথা। হ্যাঁ, বৃদ্ধার সাথে একটা পুরনো কাঠের বাক্স ছিল। সেটা সবসময় নিজের কাছে রাখতেন, কাউকে ধরতেও দিতেন না। মাঝরাতে নাকি ওই বাক্সটার সামনে বসে কথা বলতেন। সুশীলবাবু একদিন লুকিয়ে দেখেন বৃদ্ধা বাক্সের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছেন, আর বাক্সটা থেকেও যেন একটা ফিসফিস আওয়াজ আসছে। এটা তো রীতিমতো অলৌকিক শোনাচ্ছে। সুশীলবাবু যখন জিজ্ঞাসা করেন বাক্সে কি আছে, বৃদ্ধা বলেন ওটা তার নয়, ওর। ওর? কার? সেটা বলেননি, শুধু বলেছিলেন সে তাকে ছেড়ে থাকতে পারে না, বাক্সটা থাকলে তিনি বাঁচবেন। এটা কি ডিলিউশন নাকি সত্যি অন্য কিছু? বলা মুশকিল। এর ঠিক দুদিন পরই বৃদ্ধা মারা যান। আর মারা যাওয়ার আগে অনুরোধ করে যান যে বাক্সটা যেন ফেলে না দেয়া হয়, ওটাকে যত্ন করে ঘরের ভেতরেই রাখতে হবে, কারণ সে নাকি রাগ করবে। সেই থেকেই বাক্সটা ওই পাশের ঘরে পড়ে আছে। সুশীলবাবু ভয়ে হোক বা কথা রাখার জন্য হোক ওটা খোলেননি। আর প্রথম ভয় পেতেন, এখন আর তেমন কৌতূহলও নেই, ঘরটাও ভাড়া দিতেন না। কিন্তু বিশুদা ঘটনাটা শুনেও যখন থেকে গেলেন, তখন ওর সাহসের প্রশংসাও করেছিলেন। এই ব্যাকস্টোরি শোনার পর তো বিশুদার ভয় পাওয়াটা আরও স্বাভাবিক, মানে যুক্তিসঙ্গত মনে হবে। উনি প্রথমে ঠিক করেছিলেন আর মাথা ঘামাবেন না, কিন্তু পারলেন না। সেদিন রাতে শব্দটা আবার এলো, এবার যেন আরও জোরে। হ্যাঁ, মনে হচ্ছিল যেন ঘরের মেঝের নিচ থেকে আসছে আওয়াজটা। এবার আর কৌতূহল চেপে রাখতে পারলেন না, ভয় আর কৌতূহল মিলেমিশে একাকার। সুশীলবাবুর সাবধানবাণী মনে ছিল, তাও ঠিক করলেন নিজেই দেখবেন ব্যাপারটা কি।
হ্যারিকেন হাতে এগিয়ে গেলেন পাশের ঘরের দিকে। দরজাটা কি বন্ধ ছিল? তালা দেয়া ছিল, কিন্তু আলগা, জং ধরে গেছিল। উনি হাত দিতেই নাকি ক্যাচ করে খুলে গেল। আর ভেতরে ঢুকে একটা হিমেল স্রোত, যেন কেউ নিঃশ্বাস ফেলল, আর ওই গা ছমছমে উপস্থিতিটা টের পেলেন। ক্লাসিক হরর এলিমেন্ট। ঘরের ঠিক মাঝখানে রাখা সেই কাঠের বাক্সটা। ঢাকনাটা একটু খোলা আর কাঁপছে। হ্যাঁ, কিন্তু বাতাসে নয়, নিজে থেকেই অল্প অল্প কাঁপছে, আর ভেতর থেকে সেই ফিস ফিস শব্দটা আসছে। ঠিক ভাষা নয়, যেন কর্কশ শ্বাসের শব্দ। ভয়ঙ্কর। বিশুদা ভয় পেলেও বাক্সটার দিকে এগিয়ে গেলেন। পায়ের কাছে ঠান্ডা হাওয়া, কানের কাছে শো শো শব্দ। স্নায়ুর উপর কি প্রচণ্ড চাপ। উনি হ্যারিকেনটা নিচু করে বাক্সের ভেতরে আলো ফেললেন, আর এক মুহূর্তের জন্য দুটো ছোট্ট জ্বলন্ত চোখ দেখতে পেলেন। বলেন কি, জ্বলন্ত চোখ? হ্যাঁ, আর ঠিক সেই মুহূর্তে একটা দমকা বাতাস এসে হ্যারিকেনটা নিভিয়ে দিল। ও নো! নিকোষ কালো অন্ধকার। বিশুদার মনে হলো ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাস ঘাড়ে এসে লাগছে, কিন্তু ঘুরে তাকানোর সাহস হলো না। তারপর উনি কি বাক্সটার কাছে গেলেন? দেখলেন কিছু? হ্যাঁ, উনি কোনো মতে দেখলেন চারপাশে কিছু বিস্কুটের টুকরো, কাঁচের টুকরো, কিছু ছেঁড়া কাপড়ের স্তূপ পড়ে আছে। গল্পটা তো এখানে চরম উত্তেজনায় পৌঁছে গেল। চায়ের দোকানে যখন বিশুদা এই পর্যন্ত বলে থামলেন, সবাই নিশ্চয়ই দম বন্ধ করে শুনছিল। হ্যাঁ, কিন্তু ঠিক এর পরেই বিশুদা হো হো করে হেসে ফেললেন। হেসে ফেললেন? এত ভয়ের পর? কেন? সবাই তো অবাক, জিজ্ঞেস করতে লাগলো, কি ছিল বাক্সে, কি দেখলেন? কি ছিল? বিশুদা হাসি থামিয়ে বললেন, বাক্সের ভেতরে ছিল একটা বেশ মোটা সোটা ঢেড়ে ইঁদুর আর তার কয়েকটা বাচ্চা। ইঁদুর? বলেন কি? তাহলে ওই জ্বলন্ত চোখ, ওই খচর খচর শব্দ, সবই ইঁদুরের কাণ্ড। কিন্তু কিভাবে? ব্যাখ্যাটা হলো, ওই বৃদ্ধা আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। উনি ওই মোটা ইঁদুরটাকে পোষ্য বানিয়ে ফেলেছিলেন, ওটাকেই বাক্সে রাখতেন, ওকেই সে বলে উল্লেখ করতেন। আচ্ছা, আর মৃত্যুর আগে ভুল করে বাক্সটা তালাবন্ধ করে চলে যান? হ্যাঁ, সেই ইঁদুরগুলোই রাতে খিদে বা বেরোনোর জন্য বাক্সটা বা তালাটা কাটার চেষ্টা করছিল, ওই জন্যে খচর খচর শব্দ। আর ওই জ্বলন্ত চোখ, ফিসফিস বা শ্বাসের শব্দ, সবই তাহলে ইঁদুরের? সম্ভবত। অন্ধকারে ইঁদুরের চোখ অমন জ্বলতে পারে, আর ওদের নড়াচড়া বা কিচকিচ শব্দকেই হয়তো ফিসফিস বলে মনে হয়েছে। অবিশ্বাস্য। মানে এত ভয়, এত রহস্যের পর এমন একটা জাগতিক সমাধান। বিশুদা পরদিন সকালে সুশীল বাবুকে সরাসরি ইঁদুরের কথা বলেননি, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছিলেন, বৃদ্ধা কি ইঁদুর দেখে বিড়বিড় করতেন? সুশীলবাবু কি বলেন? উনি স্বীকার করলেন, বললেন যে হ্যাঁ, উনি নিজেই বৃদ্ধাকে একটা মোটা ইঁদুরকে বিস্কুট খাওয়াতে আর তার সাথে কথা বলতে দেখেছেন। আর এও বললেন যে বৃদ্ধা তার নিজের পোষা বেড়ালটাকে একদম পছন্দ করতেন না। তাহলে তো পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। বেড়ালকে অপছন্দ করাটাও মিলে যাচ্ছে, কারণ ইঁদুরের শত্রু। কিন্তু দেখুন, গল্পটা এখানে শেষ হয়েও হচ্ছে না। মানে? বিশুদার নিজের উপলব্ধিটা, উনি বুঝলেন, হ্যাঁ, ঘটনাটা ইঁদুরের কাণ্ড বটেই, কিন্তু এর পেছনে যে কারণটা, সেটা খুব করুণ। এক অসহায়, নিঃসঙ্গ, অসুস্থ বৃদ্ধার ট্র্যাজেডি। ঠিক। আর সুশীল বাবুরও যে একটা দেরিতে আসা কষ্ট, একটা আবেগ, সেটাও তো সত্যি। বৃদ্ধার মৃত্যুর এত বছর পরেও তার কথা ভেবে কষ্ট পাচ্ছেন। ঘটনাটা অন্য মাত্রা পেয়ে গেল। বিশুদার শেষ কথাটা খুব ভাবার মতো। উনি বললেন, এটা শুধু ইঁদুর বা একটা পাগলামের গল্প নয়, এর ভেতরে আসলে মিশেছিল একটা নিঃসঙ্গ আত্মার কান্না। বৃদ্ধা হয়তো ওই ইঁদুরটার মধ্যেই সন্তানের অভাবটা পূরণ করতে চাইতেন, বা নিছকে একটু সঙ্গ খুঁজতেন। হতে পারে। আপাত দৃষ্টিতে যেটা ভয়ের ঘটনা, তার আড়ালে আসলে লুকিয়েছিল গভীর মানবিক বেদনা, সামাজিক অবহেলা। হ্যাঁ, এই দিকটাই হয়তো আসল, যে মানুষগুলোকে আমরা অস্বাভাবিক বা বোঝা বলে সরিয়ে দিই, তাদেরও তো একটা মন থাকে, অতীত থাকে, কিছু অপূর্ণ আশা থাকে, যেগুলো হয়তো সময়ের সাথে ওই তালাবন্ধ বাক্সটার মতোই বন্ধ হয়ে যায়। খুব সত্যি কথা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা পেলাম একটা টান টান ভয়ের পরিবেশ, রহস্য, তারপর একটা অপ্রত্যাশিত কিন্তু যুক্তিসঙ্গত সমাধান।